আমাদের মনে মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হতে পারে। কিন্তু কোনো বিশ্বযুদ্ধই একটা পার্টিকুলার ঘটনার জন্য শুরু হয় না। তার আগে এরকম অনেক ঘটনা ঘটতে থাকে এবং লাস্টে গিয়ে একটাই স্পার্ক লাগে। গত 4-5 বছর ধরে সমগ্র বিশ্বে এরকম বহু ঘটনা ঘটে গেছে এবং বর্তমানে আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি সেখানে একটা মাত্র স্পার্ক লাগবে গোটা বিশ্বকে বড় একটা কনফ্লিক্টের দিকে নিয়ে যেতে। আজকের ভিডিওতে আমরা এই একটা পার্টিকুলার স্ফুলিঙ্গ কোথায় পৃথিবীতে সৃষ্টি হতে পারে সেই নিয়ে আলোচনা করব। আসন্ন এবং সম্ভাব্য জিওপলিটিক্যাল কনফ্লিক্টকে বোঝার জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তাই আর দেরি না করে লেটস স্টার্ট ডিকোডিং। সম্প্রতি সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী মাইক কার্নে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলছেন, দ্য ওল্ড ওয়ার্ল্ড অর্ডার ইজ ডাইং। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেতৃত্বে এবং ইউনাইটেড নেশনের আন্ডারে যে রুলস বেসড ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা বর্তমানে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তার ফলে সমগ্র বিশ্ব একটা বড় কনফ্লিক্টের দিকে এগিয়ে যাচ্ছে। এবার এর সাথে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসকে কানেক্ট করব। ইউএসএতে আগামী নভেম্বর মাসে মিড টার্ম ইলেকশন আসতে চলেছে এবং এই মিড টার্ম ইলেকশনের জন্য ডোনাল্ড ট্রাম্প তার পার্টিকে এবং সমগ্র আমেরিকাবাসীর কাছে কোনো একটা ভিক্টরি দেখাতে চান। কিন্তু বর্তমান আমেরিকার ডোমেস্টিক ইস্যুতে তাদের অনেক প্রবলেম আছে এবং ট্রাম্প আসার পর থেকে কোনো বড় ট্রেড ডিলও উনি সাইন করতে পারেননি। এছাড়া ট্রাম্প তার ইলেকশন র্যালিতে যে বড় বড় দাবিগুলো করেছিলেন, ক্ষমতায় আসার পরে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে থামিয়ে দেবেন, কোনোটাই তিনি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেননি। এছাড়াও ইসরায়েল এবং গাজার যুদ্ধকে থামানোর জন্য এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য সেখানে তিনি যে বোর্ড অফ পিসের গঠন করেছেন সেখানেও কোনো মেজর কান্ট্রি তার পার্ট হয়নি। যেরকম ইইউ, ইন্ডিয়া, রাশিয়া, চায়না বড় বড় কান্ট্রি সেটার থেকে নিজেকে দূরেই সরিয়ে রেখেছে। তো সব কিছু মিলে যদি আমরা দেখি, ট্রাম্পের এটাই লাস্ট টার্ম এবং তিনি একজন খুবই মেগালোম্যানিয়াক ব্যক্তি আর প্রচণ্ড ইগোইস্টিক এবং এরকম যে ব্যক্তি যিনি যারা হন, যার কাছে হারানোর কিছু নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে তার একটাই উদ্দেশ্য যে ইতিহাস তাকে কী করে মনে রাখবে। আর তার জন্য তিনি কিন্তু একটা বড় জিওপলিটিক্যাল কনফ্লিক্টের দিকে গোটা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই কথাটা কিন্তু আমি এমনি বলছি না, কারণটা তোমরা এখনই বুঝবে। সম্প্রতি ট্রাম্প বলেছেন ইউএসের যে স্ট্রাইক গ্রুপ যেটা প্যাসিফিক ওশানে ছিল, যার পার্ট হচ্ছে তাদের একটা বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএস অ্যাব্রাহাম লিঙ্কন, সেটাকে প্যাসিফিক ওশান থেকে মানে প্রশান্ত মহাসাগর থেকে আস্তে আস্তে মিডল ইস্টের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। তার কারণটা কি? ইউএস এবার সিরিয়াসলি কনসিডার করছে যে ইরানকে তারা স্ট্রাইক করতে পারে। অর্থাৎ সমগ্র বিশ্বে এই মুহূর্তে যদি সবথেকে বড় একটা স্পার্ক কোথাও ইগনাইট হতে পারে সেটা কোথায়? ইরানে। এবার আমরা জানব এই ইরানে যদি হঠাৎ করে ইউএসএ স্ট্রাইক করে তাহলে সমগ্র বিশ্বে তার প্রভাব কি পড়তে পারে এবং এই ইরান কনফ্লিক্টের সাথে সমগ্র বিশ্ব কিভাবে জড়িয়ে যেতে পারে। খুব ইন্টারেস্টিং হবে এই জায়গাটা, তোমরা ভালো করে নজর দেবে। এখানে তোমরা যে ম্যাপটা দেখছো এটা হচ্ছে গ্লোবাল কনফ্লিক্ট ট্র্যাকারের একটা ম্যাপ। শুরুতে এখানে একটা ছোট্ট ক্ল্যারিফিকেশান দিয়ে রাখি, এখানে ভারতের ম্যাপটা ভুল দেখানো হয়েছে। এটা একটা ওয়েস্টার্ন ওয়েবসাইট, তো সেখানে ভারতের ম্যাপটা তারা এরমভাবে পাবলিশ করে, আর ভারতের ম্যাপটাকে এখানে এইভাবে দেখানোর জন্য আমি দুঃখিত। কিন্তু আমাদের দেশীয় কোনো ওয়েবসাইট এরকম কোনো ম্যাপ প্রস্তুত করে না বলে আমার কাছে অন্য কোনো অপশানও ছিল না, তাই আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো এবার আসি, এই ভারতের চারপাশে সমগ্র রিজিয়নে তোমরা দেখো কতগুলো কনফ্লিক্ট এখানে হচ্ছে। এখানে ইয়েলো যে ডটগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অনগোয়িং কনফ্লিক্ট অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো আমরা এখানে দেখব ভারতের চারপাশে এবং সমগ্র বিশ্বে
এমন কি কনফ্লিক্ট আছে এবং তার সাথে ইরান কনফ্লিক্টের কি সংযোগ এবং সেটার সাথে সমগ্র বিশ্ব কিভাবে জড়িয়ে যেতে পারে, তো এক এক করে এখানে দেখা যাক। তো সবার আগে আসি এখানে ইসরায়েল আর প্যালেস্তাইন বহুদিন ধরে চলছে, তোমরা জানো, গাজার যুদ্ধ। তারপরে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যে সংঘাত সেটা, তারপরে এখানে ইয়েমেনে যে সংঘাত চলছে হুথিদের সাথে, আর যেটাকে নিয়ে আমি এর আগের ভিডিওটাই বানিয়েছিলাম। তো এখানেও একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে আছে। তাছাড়াও আফগানিস্তানে তাদের ইন্টারনাল কনফ্লিক্ট চলছে, পাকিস্তানে তাদের ইন্টারনাল কনফ্লিক্ট চলছে, ভারত আর পাকিস্তানের বাউন্ডারিতে বড় কনফ্লিক্ট আছে এখানে। তারপর সাউথ চায়না সিতে পুরো এরিয়াতে তো চায়না তার নিজের ডমিনেন্স প্রতিষ্ঠা করতে চায় এবং এর জন্য এই পুরো এরিয়াতে যতগুলো দেশ আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপর ভিয়েতনাম, সবার সাথে চায়নার এখানে বর্ডার ডিসপিউট আছে। এছাড়াও চায়নার সাথে তাইওয়ানের সংঘাত, এবং লাস্টে আমরা এখানে দেখতে পাচ্ছি সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার ক্রাইসিস, যেটা বহু যুগ ধরে চলছে। আর অবশ্যই এখানে ইউক্রেন আর রাশিয়া। এবার আমরা দেখব যে এই একটা কনফ্লিক্ট মানে এই ইরান কনফ্লিক্ট, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ডের এটাই সবথেকে বড় জিওপলিটিক্যাল হটস্পট, এবং এখানেই হয়তো এখান থেকেই সমগ্র বিশ্বে একটা গ্লোবাল কনফ্লিক্ট ছড়িয়ে যেতে পারে। কিভাবে টোটাল ইরানের সাথে সবাই ইন্টারকানেক্টেড, চলো এবার একটু স্টাডি করা যাক। ধরো হাইপোথেটিক্যালি কালকে আমেরিকা ইরানে অ্যাটাক করলো, তাহলে তার ফলাফল গোটা বিশ্বে কি হতে পারে? সবার প্রথমে আমেরিকা যদি ইরানে অ্যাটাক করে, তাহলে এই টোটাল রিজিয়নে ইরানের অনেকগুলো প্রক্সি আছে। তার মধ্যে এখানে লেবাননে আছে হিজবুল্লাহ, আর এখানে ইয়েমেনে আছে হুতিরা। ইরানকে যদি আমেরিকা অ্যাটাক করে, তাহলে ইরান কিন্তু ব্যাপারটাকে মাথা নত করে স্বীকার করে নেবে না, ইরানও রিটালিয়েট করবে। কিভাবে করবে? সবার প্রথমে এখানে যারা হিজবুল্লাহ আছে তারা ইসরায়েলের ওপর স্ট্রাইক করা শুরু করবে, এবং ইসরায়েল গাজার পাশাপাশি আবার লেবাননের সাথেও একটা যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এবং এখানে ইয়েমেনে যারা হুতিরা আছে তারা কি করতে পারে? তারা সৌদি আরবিয়ার ওপর মিসাইল অ্যাটাক করতে পারে, এবং এই যে টোটাল ট্রেড রুটটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেখানে যত ইন্টারন্যাশনাল শিপ যায় তার ওপর অ্যাটাক করে সমগ্র বিশ্বের ট্রেডকে ডিসরাপ্ট করে দিতে পারে। এছাড়াও এই জায়গাতে যদি কনফ্লিক্ট তৈরি হয়, তাহলে সমগ্র বিশ্বে তেলের দামও চড়চড় করে বেড়ে যাবে। ইরানে যদি কনফ্লিক্ট হয়, তার ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে আফগানিস্তানের ওপরে। তার কারণটা কি? আফগানিস্তানে বর্তমানে একটা টেররিস্ট গ্রুপ দাঁড়িয়েছে যার নাম হচ্ছে আইএসকেপি। এই আইএসকেপি যেটা আইসিস ছিল, তাদেরই একটা অফশুট যারা এখন আফগানিস্তানের অপারেট করে। এই আইএসকেপি ইরানেরও শত্রু এবং আফগান তালিবানেরও শত্রু। ইরানের ইন্টারনাল সিচুয়েশনকে আইএসকেপি ইউজ করে আফগানিস্তানে তারা একটা সিভিল আনরেস্ট বা একটা বড় কনফ্লিক্ট এখানে স্টার্ট করতে পারে। আফগানিস্তান আবার আইএসকেপিকে পাকিস্তানের প্রক্সি হিসাবে দাবি করে, আবার পাকিস্তান আইএসকেপিকে আফগানিস্তানের প্রক্সি হিসাবে দাবি করে। মানে আইএসকেপিকে নিয়ে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অলরেডি একটা কনফ্লিক্ট আছে। এবার আইএসকেপি যদি আফগানিস্তানে বড় কনফ্লিক্ট তৈরি করে, তাহলে আফগানিস্তান স্বাভাবিকভাবে তার জন্য পাকিস্তানকে দায়ী বলবে। এছাড়াও এই টোটাল যে আফগানিস্তান এবং পাকিস্তানের যে বর্ডার আছে, যেটাকে ডুরান্ড লাইন বলা হয়, এই ডুরান্ড লাইনকে কেন্দ্র করে আফগানিস্তান এবং পাকিস্তানের সংঘাত বহুদিনের। তো আফগানিস্তান এখানে ডাইরেক্ট পাকিস্তানের ওপর প্রেশার ক্রিয়েট করতে পারে ডুরান্ড লাইনের ওপর, যদি আফগানিস্তানে কনফ্লিক্ট তৈরি হয়। তো আফগানিস্তান যদি ডুরান্ড লাইন দিয়ে পাকিস্তানের ওপর কনফ্লিক্ট বা এখানে প্রেশার তৈরি করে, তাহলে এই পাকিস্তানে যারা বালুচিস্তান এরিয়াতে যারা আছে, বালোচ যারা, এবং ইরানের এই অঞ্চলটা যেখানে সিস্তান বালুচিস্তান বলে, এই অঞ্চলেও বালোচরা আছে। তো বালোচরা তখন একটা সুযোগ পেয়ে যাবে এই জায়গাটাকে পুরো স্বাধীন ঘোষণা করা, যেটা তাদের বহুদিনের দাবি। তাহলে পাকিস্তান ওদের উত্তর পশ্চিমে আফগানিস্তানের সাথে এবং দক্ষিণ পশ্চিমে বালুচিস্তানের সাথে একটা কনফ্লিক্টে জড়িয়ে যেতে পারে। পাকিস্তান যদি আবার এখানে কনফ্লিক্টে জড়িয়ে যায়, তাহলে পাকিস্তান তার ইস্টার্ন যে ফ্রন্টটা, মানে ভারতের সাথে যে তার যে বর্ডারটা, এই অঞ্চল থেকে ভারত যাতে আবার প্রেশার ক্রিয়েট না করতে পারে, তার জন্য দুরকম চাল চালতে পারে।
এক হতে পারে তারা ভারতে উপস্থিত তাদের বিভিন্ন প্রক্সিকে কাজে লাগিয়ে ভারতে কোনো টেরর অ্যাটাক করালো, যাতে ভারত ইন্টারনাল কনফ্লিক্টে জড়িয়ে যায় এবং ভারত তার ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তানের ওপর নজর দিতে না পারে। কিন্তু এটা খুবই রিস্কি হয়ে যাবে, কারণ অপারেশন সিন্দুরের পরে আমরা জানি সরকারের স্টেটেড পলিসি যে কোনো অ্যাক্ট অফ টেররিজমকে আমরা অ্যাক্ট অফ ওয়ার হিসাবে দেখব। পাকিস্তান হয়তো এটা ভাবতে পারে যে ভারতের কোনো গ্রুপ টেররিস্ট অ্যাটাক করেছে, তাই এখানে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু আমাদের সরকার হয়তো সেটাকে সেইভাবে নাও দেখতে পারে এবং পাকিস্তানকে ব্লেম করে পাকিস্তানের ওপর অ্যাটাক করতে পারে। এছাড়াও পাকিস্তান আরেকটা চালও চালতে পারে, তারা টেররিস্ট অ্যাটাক কিছু না করিয়ে ডাইরেক্ট ইন্ডিয়ার সাথে এখানে কনফ্লিক্ট তৈরি করতে পারে, কারণ তারা ভাবতে পারে যে বালুচিস্তান এবং আফগানিস্তানে এখানে প্রেশারকে যদি নিউট্রালাইজ করতে হয় তাহলে সবথেকে বেস্ট অপশান ভারতের সাথে এখানে কনফ্লিক্টে জড়িয়ে যাও, এবং ভারতের সাথে যদি কনফ্লিক্টে জড়িয়ে যাই তাহলে আমরা সমগ্র বিশ্বকে নিউক্লিয়ার ব্ল্যাকমেল করতে পারবো এবং সমগ্র বিশ্ব তখন তাদের অ্যাটেনশানটা এখানেই নিয়ে আসবে এবং ভারতকে বাধ্য করবে পাকিস্তানের সাথে যুদ্ধ থামাতে। এবার আরেকটা অ্যাঙ্গেলে আমরা আসি, এই আফগানিস্তানে যদি আনরেস্ট তৈরি হয় তাহলে তার ডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু চায়নার ওপরও পড়তে পারে এবং রাশিয়ার ওপরও পড়তে পারে। কারণটা কি তোমাদের বোঝাচ্ছি। এই যে আইএসকেপির কথা যেটা বললাম, এই আইএসকেপি এই টোটাল সেন্ট্রাল এশিয়া থেকে তাদের রিক্রুট করে এবং এই আইএসকেপির টেরর থ্রেট চায়নার ওপরও আছে, রাশিয়ার ওপরও আছে। তো আফগানিস্তানে প্রেশার কমানোর জন্য, ইন্টারনাল প্রেশার কমানোর জন্য রাশিয়া কি করতে পারে, এখানে ইউক্রেনে তাদের যে কনফ্লিক্ট এতদিন ধরে চলছে সেটাকে আরও ইন্টেন্সিফাই করতে পারে, যাতে ইউএসএ ইরান থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হয়। চায়না কি করতে পারে, চায়না আবার করতে পারে যে এই ইরান থেকে তাদের যে অয়েল ট্রেড যেটা যায় সেটা যদি বন্ধ হয়ে যায়, চায়না তখন এই সাউথ চায়না সিতে জাপানের ওপর এবং এখানে তাইওয়ানের ওপর প্রেশার ক্রিয়েট করতে পারে। আর তাইওয়ান হচ্ছে সমগ্র বিশ্বের সবথেকে বড় সেমিকন্ডাক্টর হাব। যদি তাইওয়ান এবং চায়নার কনফ্লিক্ট শুরু হয়ে যায় তার ডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু আমেরিকার ওপর পড়তে পারে। আর সবদিকে শেষে আরেকজন বসে আছে রাশিয়ার বন্ধু, পুতিনের পার্সোনাল ফ্রেন্ড, সে হচ্ছে কিম জং উন। এবার কিম জংয়ের সাথে রাশিয়ার একটা ডিফেন্স প্যাক্ট আছে। তো পুতিন এবার কিম জংকে বলতে পারে যে তুই কেন একা বসে থাকবি, তুই একটা কাজ কর, তুই এখানে সাউথ কোরিয়ার ওপর তুইও এখানে প্রেশার তৈরি কর, যাতে আমেরিকা এই টোটাল রিজিয়নে আবার ব্যস্ত হয়ে যায় এবং ইরান থেকে সে সরতে বাধ্য হয়। তাহলে আমরা দেখলাম যে ইরানের কনফ্লিক্টের সাথে গোটা গ্লোবাল কনফ্লিক্ট কীরকমভাবে ইন্টারকানেক্টেড, এবং ইরানে আমেরিকা যদি স্ট্রাইক করে এবং এখানে যদি একটা আনরেস্ট তৈরি হয় এবং তার সাথে এই এতগুলো সিনারিও আমরা যে ডিসকাস করলাম তার মধ্যে একটা দুটো সিনারিও যদি সাইমালটেনিয়াসলি স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু গোটা পৃথিবী আবার একটা বড় জিওপলিটিক্যাল কনফ্লিক্টের দিকে এগিয়ে যাবে। আশা করি তোমাদের কাছে এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে, একটা ভালো ওভারভিউ আমি তোমাদের কাছে রাখতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। খুবই ডিফিকাল্ট এবং ক্রিটিক্যাল টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সমস্ত আপডেট তোমরা ডিপ ডিকোডে পেতে থাকবে। আনটিল দেন, জয় হিন্দ।